সমকরণ জিনিসটা কি? তো আমাদের অরবিটাল কয়টা? এস অরবিটাল কয়টা? একটা। কয়টা? একটা। দেখতে কেমন লাগে বলো তো? গোলাকার, তাই না? বা ডিম্বাকার। গোলাকার বা ডিম্বাকার। পি অরবিটালটা দেখতে কেমন বলো তো? ডাম্বেল আকার। পিতে হচ্ছে অক্ষ কয়টা থাকে? তিনটা থাকে, পি এক্স, পি ওয়াই এবং পি জেড, তাই না? পি এক্স, পি ওয়াই এবং কি পি জেড। তো এখানে আমাদের দেখতে একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর, একটা কি জেড অক্ষ বরাবর। এটা যদি এক্স অক্ষ হয়, এটা ওয়াই অক্ষ, আর একটা জেড অক্ষটা হচ্ছে এখানে, এটা হলো জেড অক্ষ। তাহলে এটা হলো ডাম্বেলের মতো। ঠিক আছে, এটা কেমন আকার? ডাম্বেল আকার। মনে থাকবে? আচ্ছা, এখন যদি তোমাকে বলে ডি অরবিটালটা দেখতে কেমন? ডিটা দেখতে হচ্ছে, আমাদের ডিতে কয়টা অরবিটাল থাকে? পাঁচটা থাকে। কয়টা থাকে? পাঁচটা। যেমন ডি, এটা হচ্ছে তোমার ডি, পাঁচটা থাকে, তাই না? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। একটা হচ্ছে ডি এক্স ওয়াই, একটা হচ্ছে ডি ওয়াই জেড, একটা হচ্ছে ডি জেড এক্স, একটা হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর একটা হচ্ছে জেড স্কোয়ার। ঠিক আছে, এই পাঁচটা হচ্ছে ডির অরবিটালের অক্ষ। ঠিক আছে, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স এবং ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর ডি জেড স্কোয়ার। ঠিক আছে। তো আমাদের চিত্রগুলো কি কি দেখো, এক্স ওয়াই এর চিত্রটা কেমন হয়? আহ এগুলো এক একটা চিত্র এক এক রকম, বুঝছো? তো তোমার এই যে তোমার এক্স ওয়াই, ওয়াই জেড এবং জেড এক্স, এত চিত্রটা মোটামুটি সেম বলা যায়। ধরো এটা হচ্ছে একটা, যদি অক্ষ দেই, এই এক্স ওয়াই, ওয়াই জেড এবং জেড এক্স, এগুলো চিত্রটা মোটামুটি সেম বলা যায়, এইটাই এরকমই ধরতে পারি আমি। তো এটা যদি আমরা এক্স অক্ষ ধরি, এটা ধরবো ওয়াই অক্ষ। বুঝতে পারছো? অথবা এটা যদি ওয়াই অক্ষ ধরি, তাহলে এটা হবে জেড অক্ষ। আবার এটা যদি এক্স অক্ষ ধরি, তাহলে এটা হবে কি জেড অক্ষ। তো এইভাবে করে আমরা কি এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, তিনটার চিত্র মোটামুটি সেম। জাস্ট অক্ষগুলো ধরবো, এখানে এক্স ধরলে এখানে ওয়াই, এখানে ওয়াই ধরলে এখানে জেড, এখানে এক্স ধরলে এখানে জেড। ঠিক আছে, এরকম করে আমাদের যায়। আর যদি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হয়, তখন কি হয় বলো তো? চিত্রটা কেমন হয়? তখন এরকম হয়, দেখো। যদি আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বলি, তখন এটা হচ্ছে একটা অক্ষ। এই অক্ষের সাথে এটা হলো এক্স ধরবো, এটা হচ্ছে ওয়াই ধরবো। তো এটা হচ্ছে এরকম হয়। বুঝতে পারছো? এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার চিত্র। আর জেড স্কোয়ার চিত্রটা কি বলো তো? জেড স্কোয়ার, তো এটা হচ্ছে আমাদের কি একটা, আমরা এখানে অক্ষ আঁকবো, দেখো। এটা একটা অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এইটা হলো জেড অক্ষ। ঠিক আছে। তো এই জেড অক্ষের এই এখানে আমাদের কি করতে হবে বলতো? তোমার ডাম্বেল আঁকতে হবে দুইটা। ঠিক আছে, আঁকার পরে এই কেন্দ্রবিন্দু দিয়ে আমাদের এভাবে করে জিনিসটা যাবে। এটা যেহেতু থ্রি ডাইমেনশনাল, ওইভাবে বোঝানো সম্ভব না, বুঝছো? এই চিত্রগুলো কিন্তু থ্রি ডাইমেনশনাল, মানে থ্রি ডি চিত্র। থ্রি ডি চিত্রগুলো দেখতে একটু অন্যরকম হয়। হ্যাঁ, এটা জাস্ট আমরা আঁকার কাজে আঁকলাম, কিন্তু এটা থ্রি ডি চিত্রটা দেখলে বুঝতে পারবো আর কি। বুঝতে পারছো? তো ইয়াতে সার্চ দিবা তোমার, মানে গুগলে সার্চ দিলে তোমরা হচ্ছে ডি অরবিটাল বা পি অরবিটালের যে তোমার থ্রি ডাইমেনশনাল চিত্রগুলো আছে, সেগুলো তোমরা ওখান থেকে দেখতে পারবা। বইয়ের মধ্যে ভাবে সুন্দর মতো দেওয়া নাই, বুঝছো? তো এইভাবে করে আমরা চিত্রগুলো আঁকবো। এখন দেখো, আমরা সমশক্তি সম্পন্ন,
সমশক্তি সম্পন্ন অরবিটাল গুলোকে বলা হয় কি? অরবিটাল গুলোকে বলা হয় ডিজেনারেট অরবিটাল। ডিজেনারেট অরবিটাল। ঠিক আছে, সমশক্তি সম্পন্ন অরবিটাল গুলোকে বলা হয় কি? ডিজেনারেট অরবিটাল। ঠিক আছে। এখন সংকরায়ন জিনিসটা হচ্ছে সমশক্তি সম্পন্ন অরবিটাল গুলো যখন একসাথে যুক্ত হয় তখন তারা নতুন একটা সংকর অরবিটাল তৈরি করে। ঠিক আছে, এটাকে বলা হয় কি? সংকরায়ন। তাহলে যদি বলা হয়, লেখো, সমশক্তি সম্পন্ন অরবিটাল গুলো একত্রে মিশ্রিত হয়ে যে নতুন সংকর অরবিটাল তৈরি করে তাকে বলা হয় সংকরায়ন। কি বলা হয় এটাকে? সংকরায়ন। তাহলে এখানে যখন এস অরবিটাল আর পি অরবিটাল যুক্ত হয় তাকে বলা হয় কি? এস পি অরবিটাল। এখন তোমরা জানো পি তে কয়টা অরবিটাল আছে? তিনটা অরবিটাল। কয়টা? তিনটা। তিনটার মধ্যে যদি একটা যুক্ত হয় তাহলে কি হয়? এসপি। যদি দুইটা যুক্ত হয় পি তাহলে sp2। যদি তিনটা যুক্ত হয় তাহলে sp3। তার মানে মনে রাখবা, একটা এস এবং একটা পি যুক্ত হইলে তাকে বলা হয় এসপি সংকরায়ন। একটা এস দুইটা পি যুক্ত হলে তাকে বলা হয় sp2 সংকরায়ন। একটা এস তিনটা পি যুক্ত হলে তাকে বলা হয় sp3 সংকরায়ন। তাহলে খেয়াল করো সংকরায়ন কত প্রকার আছে। সংকরায়ন কিন্তু অনেকগুলো আছে। sp, sp2, sp3, sp3d, sp3d2, sp3d3 আর sp2d। মানে কি? একটা s অরবিটাল এবং একটা p অরবিটাল, এটাকে বলা হয় sp। একটা s দুইটা p মিলা হয় sp2। একটা s তিনটা p মিলা হয় sp3। একটা s তিনটা p এবং একটা d মিলা হয় sp3d। একটা s তিনটা p দুইটা d মিলা হয় sp3d2। আর এটা হচ্ছে একটা এস তিনটা পি এবং তিনটা ডি মিলে হয় sp3d3। এইভাবে করে আমরা চিত্রগুলো আঁকতে হবে। এখন চিত্র এখানে মেইন হলো চিত্রগুলো আঁকা এবং বন্ধন কোণ এবং আকৃতি সম্পর্কে জানা। তোমার এখানে সংকলন করার মেইন উদ্দেশ্য কি বলতো? চিত্রটা আঁকা। তোমাকে চিত্রটাই আসবে প্রশ্নে। সো এসপি সংকলনের মধ্যে দেখো, এসপি, এসপি সংকলন কাকে বলে যদি প্রশ্ন করা হয় যে একটি এস অরবিটাল ও একটি পি অরবিটাল মিলিত হয়ে যে সংকর অরবিটাল তৈরি করে তাকে বলা হয় কি? এসপি সংকরায়ন। তাকে বলা কি? এসপি সংকরায়ন। ঠিক আছে। এখন এস অরবিটালটা দেখতে কেমন? গোলাকার। এটা হলো গোলাকার, একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ, একটা জেড অক্ষ। ঠিক আছে। আর পি দেখতে কেমন? ডাম্বেল আকার। এটা হলো পি। এখন এখানে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা কি? জেড অক্ষ। এখন যখন একটা এস এবং একটা পি যখন যুক্ত হয় তখন শুধুমাত্র এই যে এক্স অক্ষটা আসে। কোন অক্ষটা আসে? এক্স অক্ষ। বাকি দুইটা অক্ষ কিন্তু আসে না। যার কারণে এসপি সংকরণের আকৃতিটা হয় সরলরৈখিক। কি আকৃতি হয়? সরলরৈখিক। তাহলে মনে রাখবা, এসপি সংকরণের আকৃতি কি হবে বলো তো? সরলরৈখিক। এখন বলো, যদি আকারটা
সরলরৈখিক হয়, তাহলে বন্ধন কোণ কত হবে? 180 ডিগ্রি। কত ডিগ্রি? 180 ডিগ্রি। এসপি সংকরণের বন্ধন কোণ কত? 180 ডিগ্রি। মানে একটা সরল রেখা যখন দেওয়া থাকে তার এখানে কোণের মান কত হয়? 180 ডিগ্রি। আর একটা বৃত্তের কোণের মান হচ্ছে 360 ডিগ্রি। তাহলে যখন সরল রেখায় থাকে তখন কি এখানে অর্ধেক কোণ থাকে, মানে অর্ধেক বৃত্ত থাকে। তাহলে এখানে কি কোণের মান কত হবে? 180 ডিগ্রি। সো সরল রেখায় থাকলে কোণের মান কত হয়? 180 ডিগ্রি। ঠিক আছে, এখন আমরা চিত্রটা আঁকা শিখি। ধরো এটা হলো ইথাইন। কি এটা? ইথাইন। এটা হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইড। এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এদের মধ্যে কি দেখা যায়? এসপি সংকরণ দেখা যায়। কি সংকরণ দেখা যায়? এসপি সংকরণ দেখা যায়। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, প্রথম আমরা এটা থেকে শিখি। এসপি সংকরণ, একটা এস এবং একটা পি। তাহলে প্রথমত বেরিলিয়াম, এটাকে আমরা কি করব? তোমাকে আগে বলতে হবে কোনটা কেন্দ্রীয় মৌল। এখানে কেন্দ্রীয় মৌল হচ্ছে বেরিলিয়াম। বেরিলিয়ামটা কি কেন্দ্রীয় মৌল, তখন তোমাকে কি করতে হবে? এটার ইলেকট্রন বিন্যাস করতে হবে। ঠিক আছে। এটা কয় নাম্বার মৌল? 4 নাম্বার। তাহলে 1s2, 2s2। এই পর্যন্ত বুঝলাম। যখন সংকরণ করবা, মনে রাখবা সমস্ত কেন্দ্রীয় মৌলকে কি করতে হয়? উত্তেজিত করতে হয়। তাহলে এটাকে তুমি কি করবে এখন? এক্সাইটেড করবা। এই জন্য চিহ্নটা হচ্ছে এরকম, স্টার চিহ্ন দিয়ে দিবা, একটা এক্সাইটেড করার চিহ্ন। এটাকে যদি এক্সাইটেড করো, তাহলে দেখো এই এস থেকে একটা ইলেকট্রন কোথায় চলে যায়? পিতে চলে যায়। কোথায় চলে যায়? পিতে। আচ্ছা, তাহলে এস থেকে একটা ইলেকট্রন কোথায় চলে গেল? পিতে চলে গেল। তাহলে এই এখানে চলে গেল, এবং 2p ওয়াই এবং 2p জেড কি থাকলো? ফাঁকা থাকলো। বুঝতে পারছো? কারণ পিতে অরবিটাল কয়টা বলো তো? 3টা। তার মধ্যে একটার মধ্যে গেছে, আর আরেকটার মধ্যে কি যাইতে পারবে? যাইতে পারবে না, সো এগুলো ফাঁকা থাকবে। তাহলে 2p এ গেছে। তাহলে একটা এস এবং একটা পি যখন মিলিত হবে তখন তাকে বলা হয় এসপি সংকরণ। তাহলে বেরিলিয়ামের মধ্যে কি সংকরণ হয় বলো তো? এসপি সংকরণ হয়। কি সংকরণ? এসপি সংকরণ। এখন ক্লোরিন, এখন কি করবা? সংকরণটা কি করতে হয় সবসময়? কেন্দ্রীয় মৌলেরটা বের করতে হয়। কেন্দ্রীয় মৌলের সংকরণটা বের করতে হয়, অলওয়েজ কেন্দ্রীয় মৌলের সংকরণটা বের করতে হয়। ঠিক আছে। আচ্ছা, এবার ক্লোরিন। ক্লোরিনেরটা কত? ক্লোরিনটা হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। আচ্ছা, যখন 3p5 হয়েছে, দেখো এবং মনে রাখবা কারা সংকরণে অংশগ্রহণ করে জানো? অযুগ্ম ইলেকট্রন যেগুলো আছে, যেগুলো যুগ্ম ইলেকট্রন আছে, সে সেইগুলো কি করতে পারে না? সংকরণে অংশগ্রহণ করতে পারে না। তার মানে যেগুলো যুগ্ম বা জোড় আছে, যেসব অরবিটালে জোড় ইলেকট্রন আছে, তারা হচ্ছে কি করে? সংকরণে অংশগ্রহণ করতে পারে না। কিন্তু যাদের মধ্যে অযুগ্ম আছে বা বিজোড় ইলেকট্রন আছে, সেই সব অরবিটাল কি করতে পারে? সংকরণে অংশগ্রহণ করতে পারে। তাহলে দেখো এসপি যখন সংকরণটা করবা, দেখো এখানে এখানে ক্লোরিনের 3p5। তাহলে এইটা হলো একটা, এটা হলো একটা। তাহলে একটা ইলেকট্রন গেল, আর একটা গেল, আর একটা গেল, এটা গেল একটা, এটা গেল একটা। এই যে এটা কিন্তু তোমার কি অযুগ্ম আছে। ঠিক আছে, এটা কিন্তু অযুগ্ম আছে। সো আমাদের কি করতে হবে চিত্রটা আঁকার সময়? তাহলে একটা এস এবং একটা পি, এটা হলো এস এবং একটা পি নিলাম। হ্যাঁ, নিলাম। তাহলে আকৃতিটা কি হবে? সরলরৈখিক হবে। কি হবে? সরলরৈখিক। ঠিক আছে। একটা এস এবং একটা পি নিলাম। এখন বলো ক্লোরিন। ক্লোরিন কয়টা আছে? 2টা। কয়টা আছে? 2টা। এ ক্লোরিনের কি তোমার 3p জেড। এখানে কি একটা ইলেকট্রন আছে না? এখানে কিন্তু একটা ইলেকট্রন আছে। সো বেরিলিয়ামের সাথে ক্লোরিন কি আছে বলো তো? বন্ধন গঠন করে আছে না? সো এই 3p জেড যেটা অসংকরিত আছে, ও কি করবে বলে? ও হচ্ছে তোমার এখানে এসে সিগমা বন্ধন গঠন করবে। এখানে এসে সিগমা বন্ধন গঠন করবে। ঠিক আছে। তাহলে এই যে মুখোমুখি সংঘটন, এটা কি? মুখোমুখি অধিক্রমণ, এটাকে বলা হয় মুখোমুখি অধিক্রমণ। তো আমাদের বলছিলাম না যে মুখোমুখি অধিক্রমণ দ্বারা এক একটা অরবিটালের কি মুখোমুখি অধিক্রমণ দ্বারা কি হয়? সিগমা বন্ধন গঠিত হয়। তাহলে সিগমা বন্ধনটা হচ্ছে মুখোমুখি অধিক্রমণ, আর পাইটা হচ্ছে পাশাপাশি অধিক্রমণ। ঠিক আছে। তাহলে এখানে বেরিলিয়াম ক্লোরাইডের মধ্যে এই যে কোণের মান কত হবে? 180 ডিগ্রি কোণ। হ্যাঁ, এবং
এখানে কি সংকরণটা হবে এই এই চিত্রের মতো। অর্থাৎ আমাদের ক্লোরিনের মধ্যে দেখো 3p Z, এটার মধ্যে কিন্তু একটা ইলেকট্রন ছিল, সুতরাং সেটা কি ছিল, অযুগ্ম ছিল। এই অযুগ্ম অরবিটালটা তখন কি করবে, বেরিলিয়ামের সাথে এসে তোমার বন্ধন গঠন করবে, ঠিক আছে, সংকরণ করবে। এটাকে বলা হয় বেরিলিয়াম ক্লোরাইডের চিত্র। মনে থাকবে, sp সংকরণ গেল। আচ্ছা, এবার আসো, মনে রাখবা যে sp সংকরণের ক্ষেত্রে একটা বিশেষ জিনিস মনে রাখবা, যেমন সায়ানাইড, ইথাইন, সায়ানাইড, এদের মধ্যে কি আছে, ত্রিবন্ধন আছে। কি বন্ধন? ত্রিবন্ধন। কি বন্ধন আছে বলো তো? ত্রিবন্ধন। মানে এদের মধ্যে ত্রিবন্ধন বলতে কি বুঝাইছে, এদের মধ্যে sp সংকরণ হয়েছে। কি হয়েছে মনে রাখবা, sp সংকরণ মানে হচ্ছে যেসব মৌলের মধ্যে ত্রিবন্ধন থাকে তারা কিন্তু sp সংকরণ হয়। তাহলে ত্রিবন্ধন থাকলে বলবো আমরা সেটাকে sp সংকরণ, ঠিক আছে। ত্রিবন্ধন থাকলে কি বলবো আমরা, sp সংকরণ। এখন দেখো, একটা ত্রিবন্ধনের মধ্যে একটা থাকে সিগমা বন্ধন আর দুইটা থাকে পাই বন্ধন। মাঝখানে একটা সিগমা থাকে, উপরে দুইটা কি থাকে, পাই থাকে। তাহলে সিগমা থাকে একটা, পাই থাকে দুইটা। এখন ধরো, এটা আমরা এখন কি করব, তোমার চিত্রটা, হ্যাঁ, যেমন ইথাইনের ক্ষেত্রে C2H2, এটা হলো ইথাইন। তাহলে ত্রিবন্ধন থাকলে কি সংকরণ হয়, sp সংকরণ। মাঝখানে একটা সিগমা থাকে, উপরে দুইটা পাই থাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে C2H2, তাহলে এখানে কার্বন কয়টা আছে, কার্বন আছে দুইটা। তাহলে কার্বনের প্রথমে এখানে কেন্দ্রীয় মৌল কোনটা, কেন্দ্রীয় মৌলটা হচ্ছে কার্বন। প্রথমে কি করতে হবে, কার্বনের ইলেকট্রন বিন্যাসটা করতে হবে, 1s2, 2s2, 2p2। হইছে, হইছে। এখন কি হয়েছে, সংকরণটা হয় নাই, কি করতে হবে তোমার, অ্যাক্সেলেরেট করতে হবে, উত্তেজিত করতে হবে। অ্যাক্সেলেরেট করলাম, এই যে এটা হলো অ্যাক্সেলেরেট করলাম, এটাকে আমরা এই চিত্র দিলাম, এই যে উত্তেজিত করলাম। উত্তেজিত করলে কি হবে বলতো, এই এস থেকে একটা ইলেকট্রন, এক থেকে এখান থেকে একটা ইলেকট্রন কোথায় চলে যাবে, পিতে চলে যাবে। কোথায়, পিতে। তখন এস এর আকৃতিটা হবে, এখানে একটা থাকবে আর পিতে তিনটা অরবিটাল, না পিতে কটা অরবিটাল, তিনটা, px, py এবং pz। এখানে যাবে একটা, এখানে যাবে একটা, এখানে যাবে একটা। তাহলে C2H2 এখানে কি, এই যে s অরবিটাল এবং p এর একটা, মানে px এবং s, এরা দুজন কি করবে, বন্ধন গঠন করবে, মানে সিগমা বন্ধন গঠন করবে, কারণ এটা sp সংকরণ। এটা কি সংকরণ, sp সংকরণ। তাহলে এখানে s এবং এখানে একটা p কি করবে, তোমার sp সংকরণটা গঠন করবে। কিন্তু কার্বন আছে কয়টা এখানে বলো তো, দুইটা। তাহলে সংকরণ কয়টা হবে, দুইটা। সো দেখো, আমাদের আমাদের জানি যে যখন আমরা তোমার sp সংকরণটা করি, তোমার আকৃতিটা হয় কি, সরলরৈখিক। কি সরলরৈখিক, এটা হচ্ছে একটা কার্বন, এটা একটা কার্বন। কার্বন কয়টা ছিল বলো তো, দুইটা ছিল না, দুইটা ছিল। তাহলে এখানে আরেকটা কার্বন দাও। এই যে এখানে একটা কি বন্ধন হয়েছে, সিগমা বন্ধন হয়েছে। কি বন্ধন হয়েছে এটা, সিগমা। তাহলে একটা এস এবং পি যখন যুক্ত হইলো তখন কি হইলো, আকারটা সরল রৈখিক। এটা হলো কার্বনের। কার্বন কয়টা আছে, দুইটা। তাহলে আরেকটা কার্বন যুক্ত হইলো এখানে। এখন পাই বন্ধন কয়টা আছে, দুইটা। পাই বন্ধন কয়টা আছে, দুইটা। এখন পাই বন্ধনটা কোথা থেকে আসবে, একটু আগে কিন্তু দেখছো যে 2px এটা ব্যবহার হয়ে গেছে, এটা কিন্তু ব্যবহার হয়ে গেছে। 2py বাকি আছে আর 2pz বাকি আছে, এদের মধ্যে কিন্তু একটা করে অযুগ্ম ইলেকট্রন আছে, তাই না। এখন এরা কিন্তু অসংকরিত, এরা কি, এরা কিন্তু অসংকরিত, এরা কিন্তু সংকরণে অংশগ্রহণ করে নাই। এরা কিন্তু সংকরণে অংশগ্রহণ করে নাই, এরা ফাঁকা আছে। এরা কি আছে, ফাঁকা আছে। সো তখন এইখান থেকে একটা ওয়াই উঠলো, এখান থেকে একটা ওয়াই, এখান থেকে একটা ওয়াই উঠলো, ঠিক আছে। ওঠার পরে তারা কি করলো, এইটা হলো ওয়াই অরবিটাল, এটা কি, ওয়াই অরবিটাল, এটা ওয়াই অরবিটাল। ওরা পাশাপাশি কি করলো, একটা অধিক্রমণ করলো, পাশাপাশি কি করলো, একটা অধিক্রমণ করলো। তাহলে এখানে একটা বন্ধন হইলো, কি বন্ধন হইলো, এটা হলো পাই বন্ধন। পাই বন্ধন কয়টা হইলো, একটা। তাহলে একটা পাই বন্ধন হইলো, ঠিক আছে। এখানে কয়টা পাই বন্ধন, একটা।
তাহলে আরেকটা পাই বন্ধন লাগবে, তাই না? তখন এই যে জেড অক্ষটা, এই জেড অক্ষটা উঠবে, ঠিক আছে, এই যে জেড অক্ষ, এই যে জেড অক্ষ, জেড অক্ষ। তাহলে এই জেড অক্ষ কি করবে বলো তো? এই যে এখানে তোমার বন্ধন করবে। তাহলে এই জেড অক্ষের মধ্যে কি হবে? আর একটা পাই বন্ধন। তাহলে দুইটা পাই বন্ধন পেয়ে গেলাম না আমরা এখান থেকে? তাহলে বলো, আমরা কিন্তু এসপি সংকরণের মধ্যে কি পাই বন্ধনটা পেয়ে গেলাম। তাহলে এসপি তে দুইটা পাই পেলাম, এবং কি পাই মানে কি পাশাপাশি অতিক্রমণ, আর সিগমা মানে কি মুখোমুখি অতিক্রমণ, ঠিক আছে? সিগমা মানে মুখোমুখি অতিক্রমণ, আর পাই মানে পাশাপাশি অতিক্রমণ, ঠিক আছে? আচ্ছা, মুখোমুখি তো বুঝলামই, কার্বন কার্বন মুখোমুখি করছে, এই যে কার্বন কার্বন মুখোমুখি, আর এটা হলো পাশাপাশি করছে। তাহলে এটা হলো তোমার এসপি সংকরণের, এটা ইথাইন, এটা ইথাইনের সংকরায়ন, ঠিক আছে? ইথাইনের সংকরায়ন। মনে থাকবে? এবার আসো তোমার কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কি সংকরণ হয় বলো তো? আচ্ছা, সংকরণ বের করার একটা উপায় আছে, এটা আমি একটু শিখিয়ে দিই, দেখো। সংকরণ বের করার পদ্ধতি, এই নিয়মটা আগে শেখাই, তারপরে অন্য কিছু শিখাইতেছি আরো। হাফ ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এক্স। ভি মানে হচ্ছে কেন্দ্রীয় মৌলের, কেন্দ্রীয় মৌলের যোজ্যতা ইলেকট্রন। এক্স মানে হচ্ছে একযোজী মৌলের সংখ্যা। সি মানে হচ্ছে ক্যাটায়নের চার্জ। এ মানে হচ্ছে অ্যানায়নের চার্জ। আচ্ছা, তাহলে দেখো আমাদের সংকরণ বের করো কিভাবে, দেখো একটু কয়েকটা উদাহরণ পড়ি। এগুলো উদাহরণগুলো আমরা বের করব, হ্যাঁ, সংকরণ গুলো বের করব। সবগুলো একটা একটা করে বের করবো, হয়। প্রথমে দেখো BF3। তাহলে এখানে হাফ ইন্টু ভি মানে কি কেন্দ্রীয় মৌলের যোজ্যতা ইলেকট্রন। তাহলে কেন্দ্রীয় মৌল কোনটা? এখানে বোরন, বোরনটা হচ্ছে কেন্দ্রীয় মৌল। তাহলে 1s2 2s2 2p1।
তাহলে বোরন 5 নম্বর মৌল না, তাহলে কয়টা থাকবে? তিনটা থাকবে। 2 8 8, এই নিয়ম ফলো করো। তাহলে 2 3, তিনটা থাকে। কয়টা থাকে? তিনটা। একযোজি মৌল কয়টা? তিনটা। মানে যার যোজনী এক, যেসব মৌলের যোজনী এক তারাই হচ্ছে একযোজি। ঠিক আছে? চার্জ নাই, এখানে কোনো চার্জ আছে? নাই। তাহলে 1/2 × 6 কত হয়? কাটাকাটি করলে 3। 3 মানে কি জানো? একটা এস, দুইটা পি। এটা হলো sp2। তাহলে BF3টা কত হলো? sp2। তাহলে BF3টা বুঝছো নাকি? আচ্ছা, এবার আসো বেরিলিয়াম ক্লোরাইড। কি? বেরিলিয়াম ক্লোরাইড। তাহলে হাফ ভি, ভি, ভি কত হবে? ভি হবে 2। কেন 2 হবে বলো তো? কারণ বেরিলিয়াম 4 না, তাহলে 2 2, চারটা, মানে চারটা ইলেকট্রন, তাহলে দুইটা ইলেকট্রন থাকবে শেষ কক্ষপথে। 2s2। এক যোজি মূল্য কয়টা? এক যোজি মূল্য হচ্ছে দুইটা। তাহলে কয়টা হলো? 2 + 2, 0 0। তাহলে 1/2/4, তাহলে কত হলো? 2। 2 হলো না? তাহলে এখানে তাহলে কি হবে? এসপি কি সংকরণ হবে? এসপি, 1/2 × 4, তাহলে 2 হবে। তাহলে এসপি সংকরণ। ঠিক আছে? এসপি সংকরণ মনে থাকবে। আচ্ছা, এবার কার্বন ডাইঅক্সাইডে আসো। কার্বন ডাইঅক্সাইড, এখানে কেন্দ্রীয় মৌল কোনটা? কেন্দ্রীয় মৌল হচ্ছে কার্বন। তাহলে কার্বন কয় নাম্বার মৌল? 6 নাম্বার মৌল। তাহলে কি 2 4 2 4, কটা থাকবে? চারটা থাকবে। এখানে কি কোনো একযোজি মৌল আছে? কোনো একযোজি মৌল নাই, সো 0 - 0, সব জিরো। তাহলে 1/2/4 × 4 কত হয়? 2। এটাও এসপি সংকরণ। এটাও কি এসপি সংকরণ। ঠিক আছে? আচ্ছা, এটা গেল। এবার আসো আরেকটা করি। NH3, নাইট্রোজেন কয় নাম্বার মৌল? এটা কিন্তু কেন্দ্রীয় মৌল কোনটা? নাইট্রোজেন। নাইট্রোজেন 7 নাম্বার মৌল। তাহলে 2 5, 7। তাহলে এখানে কত হবে? 5 হবে। কি হবে? 5। এক, মানে যোজ্যতা ইলেকট্রন কয়টা আছে? 5টা। কয়টা আছে? 5টা। এক যোজি মৌল কয়টা? এক যোজি মানে যোজনী এক। মানে হাইড্রোজেনের যোজনী কত বলো তো? এক। তাহলে কয়টা আছে? তিনটা। -0 + 0, কোনো চার্জ নাই, এই জন্য সব চার্জ 0 0। তাহলে হাফ ইন্টু 5 + 3 কত? 8। এটাকে ভাগ করলে কত হয়? 4 হয়। কত হয়? 4। 4 মানে কি? একটা এস, তিনটা পি। তাহলে এটা হলো sp3। sp3 মনে থাকবে। তাহলে sp3 সংকরণটা আমরা বের করতে পারলাম। এখন আসো, এখানে যদি এরকম থাকতো, হ্যাঁ, NH4+, NH4+ একটা করো। NH4+, NH4+, এখানে কিন্তু 5 5ই থাকতো, কারণ কেন্দ্রীয় মৌলের যোজ্যতা ইলেকট্রন কত? 5টাই হবে। এক যোজি মৌল কয়টা? এখানে আছে চারটা। কয়টা আছে? চারটা আছে। -C মানে কি? -C মানে কি? ক্যাটায়ন। ক্যাটায়নের চার্জ, চার্জ কত? এখানে দেখো +1, কত? 1। এখন তুমি কি বলবা যে +1? এখানে এখানে এটা কিন্তু সূত্রের মাইনাস, এটা কিন্তু সূত্রের মাইনাস। এই মাইনাসটা কিন্তু সূত্রের। হ্যাঁ, সি মাইনাস, -C + A, এটা কিন্তু সূত্রের মাইনাস। সো এটা চেঞ্জ করা যাবে না। ঠিক আছে? তাহলে দেখো 9 - 1 কত হয়? 8। 8 রে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 4। তাহলে 4 = মানে কি? sp3। হ্যাঁ, তাহলে ভাইয়া হচ্ছে যখন মাইনাস থাকবে চার্জ, তখন এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে? ক্যাটায়নের চার্জ কখনো মাইনাস হয় না। ঠিক না আছে? না, যখন মানে অ্যানায়ন থাকবে। অ্যানায়ন থাকলে তো এখানে জিরো বসতো। অ্যানায়ন তো পাশেরটা। ও প্লাস আচ্ছা এ আচ্ছা, তাও দেওয়া ঠিক। আছে মানে কি? এ মানে কি? অ্যানায়নের চার্জ। ঠিক আছে? তখন হয়তো এখানে জিরো, আর অ্যানায়নেরটা বসতো তোমার মাইনাস, মানে ধরো -2 দেওয়া আছে। তুমি কত বসাবা? -2 বসাবা? -2 বসালে হবে না, 2 বসাইতে হবে, শুধু 2। ঠিক আছে? যেমন আমি একটু এখন ফসফেটেরটা করে দিই, তাহলে বুঝতে পারবো। ফসফেটেরটা খেয়াল করো। -3 এটা, তাহলে হাফ।
ফসফরাস মানে কি? 15 নাম্বার মৌল। কয় নাম্বার? 15, মানে এটা কেন্দ্রীয় মৌল এখানে। তো 2, 8, 5 কয়টা থাকে তাহলে? 5টা। তাহলে এখানে কত হবে? যোজিত ইলেকট্রন 5। এখানে কোনো একযোজী মৌল আছে? একযোজী কোনো মৌল নাই। এখানে যোজনী এক, এরকম কোনো মৌল নাই। সো এটা জিরো। -0 কেন? -0 হইলো কারণ ক্যাটায়নের কোনো চার্জ নাই। কি আছে? অ্যানায়নের চার্জ কত আছে? 3, +3। তাহলে কত হইলো বলো তো? 1/2 × 8, তাহলে 4। তাহলে sp3। বুঝতে পেরেছো? সালফেটেরটা করো, তাহলে আরো ক্লিয়ার হবে। সালফেট, হাফ। সালফার হচ্ছে একযোজী মৌল, মানে সরি, কি বলে, কেন্দ্রীয় মৌল। এটার যোজ্যতা ইলেকট্রন কত হবে বলো তো? 2, 8, 6, তাই না? 16 নাম্বার বলো না? 16 নাম্বার, তাহলে 6টা থাকবে। 6 প্লাস, এখানে কোনো একযোজী মৌল আছে? নাই, সো জিরো। -0 +2। কেন +2 হলো? কারণ এখানে কিন্তু অ্যানায়নের চার্জ। কার চার্জ আছে? অ্যানায়ন। ক্যাটায়নের কি চার্জ আছে? নাই। সো এটা জিরো। তো 8। তাহলে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 4। তাহলে কত হয়? sp3। এটাও sp3 সংকরা, এটাও কিন্তু sp3 সংকরা। মনে থাকবে? আচ্ছা, এখন আসো PCl5, এটা কি হবে? হাফ। পি মানে কি? ফসফরাস। কয় নাম্বার মৌল? 15 নাম্বার, তাই 2, 8, 5, 5টা থাকবে, তাই না? এক হুম। যোজি মৌল কয়টা? যোজনী এক আছে এরকম? আচ্ছা। 5টা। -0 +0, কোনো চার্জ নাই, তাহলে কত হয়? 10 কাটলে কত হয়? 5। তাহলে হুম। sp3d। sp3d, ঠিক আছে, 5টা অরবিটাল কাজ করছে। এখানে কয়টা অরবিটাল কাজ করছে? 5টা। সো এখানে হবে sp3d। sp3d। এভাবে করে আমাদের সংকরণটা বের করতে হয়। আচ্ছা, তাহলে আরেকটু খেয়াল করো। পানি, পানির কত হবে? এখানে পানির মধ্যে কেন্দ্রীয় মৌল কোনটা? অক্সিজেন হচ্ছে কেন্দ্রীয় মৌল, ঠিক আছে? অক্সিজেনটা কেন্দ্রীয় মৌল, হাইড্রোজেনকে ধরলে হবে না। দেখো, অক্সিজেন কত? 2, 6। 8 নাম্বার, 8 নাম্বার মৌল না? 2, 6, মানে 6টা থাকে। 6টা ইলেকট্রন থাকে কক্ষপথে, শেষ কক্ষপথে। +2। 2 কেন? কারণ এখানে এক যোজি মৌল কয়টা আছে? 2টা আছে। হাইড্রোজেনের যোজনী যেহেতু এক। -0 +0, তাহলে কত হয়? 1/2 × 8, তাহলে 4, মানে sp3। ঠিক আছে? এভাবে করে আমাদের সংকরণ গুলো বের করতে হয়। তাহলে আমরা পারবো। তাহলে এটা করো দেখি। সালফিউরিক অ্যাসিডটা কত হয় দেখো তো? সালফিউরিক অ্যাসিডটা কত হয় দেখো? সালফিউরিক অ্যাসিডটা কত হয় দেখো? sp3। sp3, কারণ হচ্ছে সালফার কত? সালফার হাফ। এখানে হ্যাঁ। কেন্দ্রীয় মূল্য কত? কেন্দ্রীয় মূল্য কোনটা? ছয়। সালফার। সো এখানে কাগজ। 6। একযোজি মূল্য কয়টা? 2টা। একযোজি মূল্য 2টা। হ্যাঁ, এই সালফার কিন্তু একযোজি না, সেটা ধরা যাবে না। -0 +0, তাহলে 1/2 × 8 কত হয়? 4। তাহলে sp3। তাহলে আমাদের সংকরণ বের করা শিখলাম। এখন আসো কার্বন ডাইঅক্সাইড ক্ষেত্রে। ঠিক আছে? কার্বন ডাইঅক্সাইড,
কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে দেখো, কার্বনের মধ্যে প্রথমে দেখো কার্বনের মধ্যে কি সংকরণ হয়? এসপি সংকরণ, এটা তো তোমরা জানবাই যে এটা এটা এসপি সংকরণ। তাহলে কেমন হবে চিত্রটা? এরকম, তাই না? সরলরৈখিক হইল। এটা হলো প্রথমটা গেল। এখানে কি সংকরণ হলো? এসপি। এখানে এখানে অক্সিজেন কয়টা আছে? দুইটা। অক্সিজেন কয়টা আছে? দুইটা। কিন্তু অক্সিজেনের মধ্যে কি সংকরণ হয় বলো তো? অক্সিজেনের মধ্যে হয় sp2 সংকরণ। কি সংকরণ? sp2। sp2 এর আকৃতিটা কি এটা আগে জানতে হবে। sp2 এর আকৃতি হয় ত্রিকোণাকার। দেখো আমি আগে sp2টা শিখাই, তারপরে এটা শিখতে পারবা ভালো মতো। আর এখন আমি sp2 তে আগে যাই, sp2টা শিখলে এটা সহজ হবে। হ্যাঁ, sp2, কার্বন ডাইঅক্সাইডটা একটু পরে করে, কারণ sp2 sp3 শিখলে এটা আরো সহজ হবে করা। এখন sp2 তে ফার্স্টে আমাদের জানতে হবে, ধরো একটা মৌল, ধরো নাম কি দেওয়া যায়? bf3। bf3 অথবা bcl3, যেটাই হোক না কেন এটার মধ্যে sp2 হয়। খেয়াল করে দেখো, আহ বের করলে বুঝতে পারবা এটা sp2। তো প্রথম sp2টা মানে কি? একটা s থাকবে এবং দুইটা p থাকবে। কি থাকবে? দুইটা p। একটা s এবং দুইটা p। ঠিক আছে? আর যখন একটা এস এবং দুইটা পি যুক্ত হয় তখন তাদের আকৃতিটা হয় কি? ত্রিকোণাকার। কি আকৃতি হয়? ত্রিকোণাকার আকৃতি হয়। ত্রিকোণাকার আকৃতি বলতে কি বোঝায়? ত্রিভুজ আছে না? ত্রিভুজ, ত্রিভুজের মতো আকৃতি হয়। ঠিক আছে? যে এটা এটা হলো তোমার ত্রিভুজ আকার আকৃতি হইলো, বা ত্রিকোণাকার আকৃতি হইলো। এই যে ত্রিভুজের মতো আকৃতিটা হলো, হ্যাঁ। তাহলে sp2 এর আকারটা হচ্ছে ত্রিকোণাকার। কি? ত্রিকোণাকার। এবং কোণের মানটা হচ্ছে 120 ডিগ্রি। কত ডিগ্রি? এখানে যে কোণের মানটা আছে না, এটা পরস্পরের সাথে কিন্তু 120 ডিগ্রি কোণে থাকে। কত ডিগ্রি কোণে থাকে? 120 ডিগ্রি কোণে থাকে। মনে থাকবে? আচ্ছা, এখন দেখো, প্রথমত হচ্ছে আমাদের sp2 সমীকরণটা বের করা শিখলাম এখানে। এখন দেখো, প্রথমে লেখার সময় কিভাবে লিখতে হবে? যে বোরন, প্রথমে কি করতে হবে? বোরনের ইলেকট্রন বিন্যাসটা করতে হবে 1s2 2s2 2p1। এখন কি করতে হবে? বোরনকে উত্তেজিত করতে হবে। উত্তেজিত করলাম 1s2, এস থেকে একটা ইলেকট্রন কোথায় চলে যাবে? এস থেকে চলে যাবে পি তে। তাহলে 2p(x)(1), 2p(y)(1) এবং 2p(z)(0। ঠিক আছে? এটা বুঝলাম। তাহলে এখানে একটা এস এবং দুইটা পি, এরা যখন সংকরণ করবে তাদের আকৃতিটা কি হবে? ত্রিকোণাকার হবে। তাহলে আমরা আগের মতো চিত্রটা আঁকবো, একটা এস দিব এবং দুইটা কি দিব? পি দিব। ঠিক আছে? এটা এক্স অক্ষের, এটা ওয়াই অক্ষের। ঠিক আছে? জেড অক্ষ তো তোমার কি, এখানে ইলেকট্রন নাই, সেখানে আকৃতিটা কি হবে? ত্রিকোণাকার হবে। কি হবে? ত্রিকোণাকার। তাহলে আমরা তার ফার্স্ট চিত্রটুকু আমরা এতটুকু পাইলাম। এতটুকু হচ্ছে প্রথম ভাগ। ঠিক আছে? প্রথম ভাগ পাইলাম। এরপরে দ্বিতীয় ভাগ আছে। এখানে কি আছে? ক্লোরিন আছে না? ক্লোরিন কয়টা আছে বলো তো? তিনটা। তিনটা ক্লোরিন আছে। তাহলে এখন এই তিনটা ক্লোরিনের মধ্যে আমাদের কি করতে হবে? ক্লোরিন। ক্লোরিন মানে কি? 17 নম্বর। তাহলে 1s2 2s2 3s2 3p5। এই 3p5 এর মধ্যে কি দেখো তো? 3p5 এটা হলো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে এই যে 3p(z), এটা ফাঁকা আছে না? এটা কি? এটা কিন্তু অযুগ্ম আছে। কি আছে? অযুগ্ম বা বিজোড়, বিজোড় ইলেকট্রন আছে এখানে। সো ও কি করবে? আমরা এই যে একটু আগে চিত্রটা আঁকলাম, যে চিত্রটা যে আঁকলাম এখানে ত্রিকোণাকার, ঠিক আছে? এই 3p(z) অরবিটালটা এদের সাথে কি হবে? একটা করে সিগমা বন্ধন গঠন করবে, একটা করে সিগমা বন্ধন গঠন করবে। ঠিক আছে? এই যে বন্ধনটা, এটা হলো কি বলা হয়? সিগমা বন্ধন। কি বলা হয়? সিগমা বন্ধন। কারণ কি? মুখোমুখি হয়েছে। কি অতিক্রমণ হয়েছে? মুখোমুখি। তাহলে এই ক্লোরিন, ক্লোরিনের মধ্যে এই 3p(z) যে অরবিটালটা আছে, এটা মুখোমুখি অতিক্রমণ দ্বারা কি করলো? তিনটা ক্লোরিন, তিনটা ক্লোরিন কি করলো? তিনটা সিগমা বন্ধন গঠন করলো। ঠিক আছে? ঠিক আছে, এটা বুঝলাম। আচ্ছা, তাহলে এতটুকু তো বুঝলাম, এই চিত্রটা বুঝলাম। আচ্ছা, ক্লোরিন বলো বা ফ্লোরিন বলো একই।
তুমি যদি এখানে ফ্লোরিন দিতা না, তাও কিন্তু একই থাকতো, শুধুমাত্র কি হইতো বলতো, 2s2 2p5 হইতো। তুমি ফ্লোরিনে যে BCl3 আর BF3 চিত্রটা একদম সেম টু সেম, খালি ক্লোরিনটা হচ্ছে 3 নাম্বার শক্তি স্তরের 3p5, আর এটা হচ্ছে 2p5, এইটাই পার্থক্য। তুমি ক্লোরিন দিয়ে করলেও যেই চিত্র হবে, ফ্লোরিন দিয়ে করলেও সেই চিত্র হবে, সো এটার মধ্যে কোনো ডিফারেন্ট নেই, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা বুঝলাম। এখন আসলে হচ্ছে আমরা মনে রাখবো দ্বিবন্ধন। দ্বিবন্ধন থাকলে sp2 সংকরণ বলি, আমরা কি বলি, sp2 সংকরণ। যেখানে দ্বিবন্ধন আছে সেখানে বুঝতে হবে সেটা sp2 সংকরণ বেশিরভাগ ক্ষেত্রে। কিছু ব্যতিক্রম আছে, কার্বন ডাইঅক্সাইড যেমন একটা ব্যতিক্রম আছে। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইডের অণুর মধ্যে কিন্তু দ্বিবন্ধন আছে। এখন দেখো, এটাকে বলা হয় ইথিন। ইথিন বলা হয়, ইথিন। মানে অ্যালকিন যারা আছে না, অ্যালকিন, বেনজিন, এদের মধ্যে কি আছে, sp2 সংকরণটা আছে, ঠিক আছে, sp2 সংকরণটা আছে। তো খেয়াল করো, এদের মধ্যে একটা সিগমা আছে, একটা পাই আছে, একটা সিগমা একটা পাই। তো এটার আকৃতিটা কিভাবে হবে আমরা দেখি একটু। C2H4, এটা হলো তোমার ইথিন, এটা কি ইথিন, ঠিক আছে। তাহলে কার্বনের নাম্বার কত এখানে, কেন্দ্রীয় মূল্য হচ্ছে কার্বন। কার্বন হচ্ছে কি 1s2, 2s2, 2p2। এখন এটাকে কি করতে হবে, উত্তেজিত করতে হবে। করলাম উত্তেজিত, তাহলে এস থেকে একটা ইলেকট্রন কোথায় চলে যাবে, পি তে। তাহলে এটা হবে এখানে একটা, আর এখানে হবে তিনটা, ঠিক আছে, একটা দুইটা তিনটা, ঠিক আছে, উত্তেজিত করলাম, মনে থাকবে। এখন একটা এস এবং দুইটা পি যুক্ত হবে, একটা এস এবং দুইটা পি। তাহলে একটা এস এবং দুইটা পি যখন যুক্ত হবে তখন আকার কি হবে, আগের মতোই ত্রিকোণাকার হবে, কি হবে, ত্রিকোণাকার, ত্রিকোণাকার আকার হইলো। হ্যাঁ, এই যে আকার হইলো, বুঝলাম এটা, বুঝলাম। কিন্তু এখানে কার্বন কয়টা আছে বলো তো, দুইটা। কার্বন কয়টা আছে, দুইটা। তো কার্বন দুইটাকে মিলাইতে হবে, তাই না। তখন দেখো, আমরা যদি এই চিত্রটাকে এই যে এই পর্যন্ত তো আঁকছো তাই না, এই পর্যন্ত তো বুঝছো। আমরা যদি এইটাকে এইভাবে আঁকি, কোনো সমস্যা আছে কিনা বলো। এভাবে যদি আমরা আঁকি, কেন, ওইটা চিত্র আর এইটা চিত্রের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, কোনো পার্থক্য নেই। আমরা জাস্ট কি করছি, জাস্ট হচ্ছে আমরা একটু ঘুরাই আঁকছি, ঠিক আছে, কিন্তু চিত্র কিন্তু একই। কেন আঁকছি জানো, কারণ আরেকটা কার্বন যখন যুক্ত হবে তখন কিন্তু এইভাবে যুক্ত হবে, ঠিক আছে, এভাবে যুক্ত হবে। তাও ডাম্বেল আকার হইল না। আচ্ছা, তাহলে এই দেখো, এটা একটা কার্বন, এটা একটা কার্বন, ঠিক আছে, এটা একটা কার্বন, এটা একটা কার্বন। তাহলে এখানে কি হলো, এটা মুখোমুখি অতিক্রমণ করে কি তৈরি করলো, এটাকে বলে সিগমা বন্ধন, কি বললো, এটা হলো সিগমা। এখন বলো, এখানে কি আছে, এখানে চারটা হাইড্রোজেন আছে, কয়টা হাইড্রোজেন আছে, চারটা হাইড্রোজেন। কয়টা হাইড্রোজেন আছে, চারটা হাইড্রোজেন। তাহলে এই চারটার মধ্যে চারটা করে হাইড্রোজেন দিয়ে দাও, এই যে চারটা হাইড্রোজেন দিলাম, ঠিক আছে। তাহলে হাইড্রোজেনের মধ্যে মনে রাখবা, এক একটা সিগমা বন্ধনে দুইটা ইলেকট্রন থাকে, এখানে একটা, এখানে একটা, কারণ হাইড্রোজেনের একটা থাকে, কার্বনের একটা, হাইড্রোজেনের একটা, কার্বনের একটা, হাইড্রোজেনের একটা, কার্বনের একটা, হাইড্রোজেনের একটা, কার্বনের একটা, মোট মনে রাখবা প্রতিটা এই সিগমা বন্ধনের মধ্যে কি, প্রতিটা সিগমা বন্ধনের মধ্যে কি থাকে, একটা করে হাইড্রোজেনের থাকে, একটা করে কার্বনের থাকে, মানে দুইটা ইলেকট্রনের বেশি থাকতে পারে না, ঠিক আছে, এক একটা এই শেলের মধ্যে দুইটা ইলেকট্রনের বেশি থাকতে পারে না। তাহলে আমরা C2H4, এটার মধ্যে আমরা জানি যে এখানে একটা পাই বন্ধন আছে, এই পাই বন্ধনটা কই থেকে আসবে, একটু আগে আমরা দেখছি যে কার্বনের মধ্যে কি আছে, একটা অসংকরিত অরবিটাল আছে, কি আছে, অসংকরিত 2p-Z, এটা ফাঁকা আছে তাই না, এটা কিন্তু এখনো কোনো সংকরণ করে নাই, তো এটা ফাঁকা আছে না। So, এই কি করবে জানো, এখান থেকে উঠবে, এই যে এখান থেকে উঠবে,
এখান থেকে উঠবে। ঠিক আছে, এখান থেকে উঠবে, এখান থেকে উঠলো। ঠিক আছে, ও আরেকটা এখান থেকে উঠলো। তাহলে এরা পাশাপাশি কি করলো, তোমার পাই বন্ধনটা গঠন করলো। এই যে এইটা, এটা হলো পাই বন্ধন হয়ে গেল। ঠিক আছে, তাহলে তারা এখান থেকে উঠে গেল, উঠে তারা পাশাপাশি কি করলো, পাই বন্ধনটা গঠন করলো। তাহলে সিগমা গেল কয়টা, মোট একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। পাঁচটা সিগমা থাকলো, একটা পাই থাকলো। ঠিক আছে, তাহলে এখানে পাঁচটা সিগমা একটা পাই। আচ্ছা, ও হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদের, আহ, তোমার একটা জিনিস মনে হয় ইয়া হইলো, মিস্টেক হয়েছে, তাই না? C2H2, এই চিত্রটা বের করো তো। C2H2, C2H2 চিত্রটা বের করো তো, ইথাইনেরটা। ওখানে দুইটা হাইড্রোজেন দেওয়া হয় না, বুঝছো? দুইটা হাইড্রোজেন মনে হয় দেওয়া হয় নাই। দুই পাশে দুইটা হাইড্রোজেন দিয়ে দাও। এই যে আমরা যে এই চিত্রটা আঁকছিলাম না এরকম, হ্যাঁ এরকম আঁকছিলাম না? এরকম আঁকছিলাম না? এই যে এখানে একটা হাইড্রোজেন দাও, এখানে একটা হাইড্রোজেন দাও, বুঝছো? এইটাতে দিতে ভুলে গেছিলাম, কারণ হাইড্রোজেন তো দুইটা আছে, এটা তো দেওয়া লাগবে। এটা একটা, এটা একটা, হ্যাঁ এটা একটা। এই হাইড্রোজেনটা দিয়ে দাও, হ্যাঁ। এটা হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে হাইড্রোজেন। ঠিক আছে, দুই পাশে দুইটা হাইড্রোজেন দিয়ে দাও। এসপি তে, এসপি, হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখো, আমাদের মোটামুটি sp2 টা শেষ হয়ে গেছে। ঠিক আছে, sp2 শেষ মোটামুটি। আচ্ছা, তাহলে আজকে থাকো এই পর্যন্তই। ঠিক আছে, যেহেতু ওরা নাই, কম পড়াইলাম আজকে। আর বায়োলজি রেকর্ড ভিডিও দিয়ে দিবো, বুঝছো? রেকর্ডটা দিয়ে দিব, এটা দেখে নিও, হ্যাঁ। ওটাই বলতে চাচ্ছি, রান্না করারটা লাগতো। হ্যাঁ ঠিক আছে, বায়োলজিটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে।